Hello everyone and welcome to Mathematica classes. আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটি হচ্ছে নিউটনস লজ অফ মোশন। এটা বেসিক্যালি মেকানিক্সেরই একটা পার্ট যেটাকে আমরা বলি ডাইনামিক্স। আচ্ছা, তার মানে হচ্ছে যে মেকানিক্সের দুটো পার্ট হয়, একটা কাইনেমেটিক্স আর একটা ডাইনামিক্স। আই হোপ ইউ নো দিস থিং কি এই যে মেকানিক্স আমরা পড়ি এর দুটো পার্ট হয়, একটা হয় কাইনেমেটিক্স আর একটা হয় ডাইনামিক্স। আচ্ছা, কাইনেমেটিক্স আমরা যেটা পড়ে থাকি সেটা হচ্ছে এফেক্টস অফ দি মোশন, আর ডাইনামিক্স আমরা যেটা পড়ে থাকি দ্যাট ইজ দি কজ অফ দি মোশন। ধরো নাও, এটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি যে একটা এমনি মানুষ ফুটবল খেলছে, এই ফুটবলটাকে কিক করলো আর এই বলটা কি হলো এরকম ভাবে কিছু দূর গিয়ে পড়লো। তাহলে এতদিন অব্দি আমরা কি পড়েছি? এতদিন অব্দি আমরা পড়েছি যে এই বলটা কত দূরে গিয়ে পড়বে, যেটাকে আমরা রেঞ্জ বলতাম, রাইট? মনে পড়ছে? এগুলোকে আমরা রেঞ্জ বলতাম। কতটা হাইটে গেল এইচ ম্যাক্স, এটাকে আমরা এইচ ম্যাক্স বলতাম। এগুলো সব আমরা ডিল করেছি। বাট এখন আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে যে বলটা যে মুভ করলো, নিজে নিজেই তো মুভ করলো না। কেন মুভ করলো? জাস্ট বিকজ এই পার্সনটাকে হিট করলো। আর এটাকে আমরা এখন পড়বো ইন ডাইনামিক্স। আর কজটা আমরা যেটা বলি, দিস হ্যাপেন্স বিকজ অফ আ এন্টিটি দ্যাট ইজ নোন অ্যাজ ফোর্স। এটা কি হয়, কেমন একটা অবজেক্টের লাগে, আমরা সব ডিল করবো এই চ্যাপ্টারটাতে। তো এখানে এটাই বলা হয়েছে, ভালো করে দেখে নাও যে in kinematics we studied the motion of a particle with emphasis on motion along a straight line and motion in a plane. আমরা এগুলো পড়েছি and simply described it in terms of vectors r, v and a. r মানে position vector, v মানে velocity and a মানে acceleration. এসবগুলো নিয়ে আমরা ডিল করেছি। Now comes the time when we shall be discussing about the cause producing motion, মানে এখন আমরা বেসিক্যালি কজটাকে ডিল করব। This treatment happens to be an aspect of mechanics known as dynamics, যেটা আমি এখনই বললাম, যেটা মেকানিক্সের ওই পার্টটা যেটাকে আমরা ডাইনামিক্স বলি। ওকে, এবার দেখো যে এন্টিটিটা আমরা পড়বো সেটি হচ্ছে ফোর্স। তাহলে সব থেকে ফার্স্টে আমার এটা ক্লিয়ার হওয়া উচিত যে হোয়াট ইজ ফোর্স। তাহলে একটা নর্মাল ডেফিনেশন যেটা তোমরা পড়ে থাকো সেটা হচ্ছে যে ফোর্স ইজ বেসিক্যালি আ পুশ অর পুল দ্যাট tries to change the state of motion of a body। মানে কি স্যার? মানে একটা বডি যদি রেস্টে আছে তাহলে একটা ফোর্স ট্রাই করবে যে রেস্টটাকে চেঞ্জ করে মোশনে আনা। মেবি একটা অবজেক্ট মোশনে আছে, যদি আমি ফোর্স লাগাই মেবি ও চেষ্টা করবে ওটাকে রেস্টে আনার, রাইট? তো ও স্টেট অফ মোশনটাকে চেঞ্জ করার চেষ্টা করে। আচ্ছা স্যার, আর একটা ভালো ডেফিনেশন ফোর্সের হচ্ছে যে ফোর্স ইজ দি ইন্টারাকশন বিটুইন আ অবজেক্ট উইথ আদার অবজেক্টস অ্যান্ড ইটস সারাউন্ডিংস। আচ্ছা, ভালো ডেফিনেশন। মানে ধরো না এটা একটা অবজেক্ট আর এটা একটা অবজেক্ট যেটা এর উপর ফোর্স লাগাচ্ছে, রাইট? আমার আঙুলটাই ধরো না, এর উপর ফোর্স লাগাচ্ছে। তাহলে আমি কি বললাম যে ইট ইজ নাথিং বাট এই যে ফোর্স যেটা লাগছে এটা কি হচ্ছে? ইন্টারাকশন তো দুজনের মধ্যে। তো ওটাই বললাম যে এরকম ভাবে ফোর্সকে ডিফাইন করা যায় যে ফোর্স ইজ দি ইন্টারাকশন বিটুইন টু অবজেক্টস অর আ অবজেক্ট উইথ অ্যানাদার অবজেক্ট or with the surroundings so হতে পারে interactions and all those things are forces। আচ্ছা, এবার একটা বডিতে যে ফোর্স লাগছে ওটার কিছু এফেক্ট হয়। ওই এফেক্ট গুলো কি কি দেখো, ইট মে চেঞ্জ অনলি দ্য স্পিড, মানে একটা বডির স্পিড চেঞ্জ করে দিল। ইট মে চেঞ্জ অনলি দি ডাইরেকশন, মানে একটা বডির ডাইরেকশন চেঞ্জ করে দিল। মানে ধরো নাও সোজা যাচ্ছিল বেঁকে গেল। ইট মে চেঞ্জ বোথ দি স্পিড অ্যান্ড ডাইরেকশন, এগুলো নিয়ে বেশি কিছু বলছি না, আশা করছি তোমরা জানো। ইট মে চেঞ্জ সাইজ অ্যান্ড শেপ অফ দি বডি, কোয়াইট অবভিয়াস। একটা জায়গায় তুমি যদি অনেক ফোর্স লাগাও, ধরুন এটা তুমি প্রচুর ফোর্স লাগালাম, এটা ব্রেক করে যাবে, তো ইট মে চেঞ্জ সাইজ অ্যান্ড শেপ অফ দি বডি। ওকে স্যার, ওকে, বোঝা যাচ্ছে স্যার। তো ফোর্স কি হয় খানিকটা ক্লিয়ার, ফোর্সের এফেক্ট কি হয় এটাও খানিকটা ক্লিয়ার। তো আমরা নেক্সট মুভ করি নিউটনের ফার্স্ট ল, যেটাকে আমরা অলসো মানে আমরা বলে থাকি নিউটনস ল অফ ইনার্শিয়া, ফার্স্ট ল অর ল অফ ইনার্শিয়া। আচ্ছা, যেমন কি আমি বলি যে নিউটন তিনটে ল দিয়ে তিনটে জিনিস আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। প্রত্যেকটা লতে কিছু না কিছু জিনিস আমাদের সামনে এনে রেখেছিল। এরকম এই ফার্স্ট লতে ও যে জিনিসটা আমাদের সামনে এনে রেখেছিল সেটা হচ্ছে ইনার্শিয়া। আচ্ছা স্যার, ইনার্শিয়া কি হয় আমরা একটু পরেই ডিল করব। বাট এখন আমার কি জানা উচিত যে নিউটন ফার্স্ট লতে কি বলতে চেয়েছিল। তো নিউটন তার ফার্স্ট লতে এটাই বলেছিল যে আ বডি কন্টিনিউজ টু মেনটেন ইটস স্টেট অফ রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন or of direction until and unless some external unbalanced force acts on it। এর মানে হচ্ছে
যে নিউটন বলার চেষ্টা করলো যে একটা অবজেক্ট যদি রেস্টে আছে ও চাইবে সারা জীবনও রেস্টেই থাক। একটা অবজেক্ট যদি 10 মিটার পার সেকেন্ড দিয়ে যাচ্ছে ও চাইবে যে সারা জীবন 10 মিটার পার সেকেন্ড দিয়ে যাক, যতক্ষণ না আমি বাইরে থেকে এর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করবো। আচ্ছা, তো এটাকে স্যার ল অফ ইনারশিয়া কেন বলা হয়? তো তুমি একটু ভাবো, তার মানে এই যে স্টেট অফ মোশন চেঞ্জ করাটাকে যে রেজিস্ট করছে একটা বডি, এটা তো বডিরই প্রপার্টি না? হ্যাঁ স্যার, ভালো বলেছেন। মানে এই যে এর একটা স্টেট অফ মোশন আছে যেটা মনে করো রেস্ট, এবার নিউটন কি বলেছিল যে ততক্ষণ রেস্টে থাকবে যতক্ষণ না বাইরে থেকে একটা ফোর্স আমি অ্যাপ্লাই করব। তাহলে এই বডিটা অবভিয়াসলি একটা রেজিস্ট্যান্স শো করছে যে এর স্টেটটা যাতে চেঞ্জ না হয়। ওই রেজিস্ট্যান্সটাকে নিউটন বললো যে এটা ইনারশিয়া। মানে একটা বডির প্রপার্টি যে রেজিস্ট করবে, যে স্টেট অফ মোশন যাতে চেঞ্জ না হয়, সেটাকে আমরা কি বলে দিলাম? ইনারশিয়া বলে দিলাম। তাহলে এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইনারশিয়া। তাহলে একটু দেখে নিয়ে, এটা খুব ভালোভাবে ইনারশিয়া নিয়ে বলা হয়েছে যে it has been a common observation that every object resists any effort to change its velocity both in magnitude and direction. Obviously এটা আমি বললাম যে রেজিস্ট্যান্স শো করে। This property expressing the degree of insusceptibility of a body to any change in its velocity is called property of inertia. মানে যেটা তোমাকে বললাম যে এই রেজিস্ট্যান্সটা যেটা একটা বডি শো করছে এটা হচ্ছে ইনারশিয়া। এবার একটা কোশ্চেন তুমি আমাকে করতেই পারো যে স্যার ইনারশিয়া কি হয়? এটা তো বুঝলাম যেটা সাম রেজিস্ট্যান্স, বাট স্যার একটা বডির কাছে কতটা ইনারশিয়া আছে এটা কি করে বুঝবো? তো দেখো, ভালো করে ভেবে দেখবে একটু শান্ত মাথায়। ধরো নাও একটা 10 কেজির ব্লক আছে আর একটা 2 কেজির ব্লক আছে। তুমি একটা ফোর্স লাগালে কোন অবজেক্টটাকে মুভ করা ইজি হবে? তুমি বলছো স্যার অবভিয়াসলি 2 কেজির ব্লক থেকে মুভ করা ইজি হবে। কেন ইজি হবে? আরে স্যার মাস কম। আচ্ছা, তার মানে কি আমি এটা বলতে পারি না যে 2 কেজি ব্লকটা কম রেজিস্ট্যান্স শো করছে তার স্টেটটাকে চেঞ্জ করা? কেন কি দুটোই তো রেস্টে ছিল না? হ্যাঁ স্যার। তার মানে এই যে ইনারশিয়ার মেজার, আমি কি এটা বলতে পারি যেটা কাইন্ড অফ মাসের সঙ্গে রিলেটেড? ইয়েস স্যার, একদম বলতে পারি। মানে এই যে মেজার, যে কতটা ইনারশিয়া আছে একটা বডির কাছে, এটা তার মাস দিয়ে ডিফাইন করতেই পারি আমরা। তো এটা এখানে বলা আছে, দেখো বলেছে কি ডিফারেন্ট বডিজ রিভিল দিস প্রপার্টি ইন ডিফারেন্ট ডিগ্রিজ। আচ্ছা স্যার, a measure of inertia is provided by the quantity called mass. আচ্ছা, মাস দিয়ে আমরা এই জিনিসটাকে ডিফাইন করতে পারি। a body possessing a greater mass has more inertia. আচ্ছা, মানে একটা বডির কাছে যদি মাস বেশি থাকে তাহলে তার ইনারশিয়া বেশি হবে। that is, if equal forces are applied on two different bodies, the body with the greater mass possesses smaller acceleration. মানে যে বডিটার মাস বেশি তার অ্যাক্সেলারেশন কম। মানে এটাই বলতে চাইছে, ধরুন আমার কাছে একটা অবজেক্ট আছে, এর মাস ক্যাপিটাল এম, আর একটা ছোট অবজেক্ট আছে এর মাস হচ্ছে স্মল এম। এবার কোয়াইট অবভিয়াস যদি আমি ফোর্স লাগাই তাহলে অ্যাক্সেলারেশন আসবে। হ্যাঁ, এখানে স্যার আমরা দেখেছিলাম কাইনেমেটিক্সে যে ভেলোসিটিকে একটাই জিনিস চেঞ্জ করতে পারতো, দ্যাট ওয়াজ অ্যাক্সেলারেশন। তার মানে যদি ভেলোসিটিকে চেঞ্জ করার হয় ওটা অ্যাক্সেলারেশন চেঞ্জ করতো। আর অ্যাক্সেলারেশন কিভাবে প্রডিউস করা যায় একটা বডিতে? বাই অ্যাপ্লাইং সার্টেন ফোর্সেস অন ইট। আচ্ছা, এটাতে একটা ফোর্স লাগালাম, এবার এটাতেও সেম ফোর্স লাগালাম আমি এফ। এবার যেটা ইনারশিয়া বলছে কি যে যার মাস বেশি তার কাছে কম অ্যাক্সেলারেশন আসবে। অবভিয়াসলি ফোর্স লাগাবো তো অ্যাক্সেলারেশন আসবে। ধরুন এটাতে a1 এলো আর এটাতে a2 এলো, তাহলে বলছে যার মাস বেশি তার কাছে কম অ্যাক্সেলারেশন আসবে। মানে আমি কি বলতে পারি? a2 will be greater than a1, মানে a1টা ছোট হবে। আচ্ছা, নেক্সট পড়ি আমরা তাহলে। এবার আসে টাইপস অফ ইনারশিয়া। আই হোপ এগুলো তোমরা সবই জানো। টাইপস অফ ইনারশিয়ার মধ্যে প্রথম আসে ইনারশিয়া অফ রেস্ট, ইনারশিয়া অফ মোশন আর ইনারশিয়া অফ ডাইরেকশন। এগুলো তোমরা দেখেছো, রাইট? ধরো একটা বাসে যাচ্ছ, দেখো একটা বাসে তুমি বসে আছো আর বাসটা ধরো না রেস্টে আছে। আবার ধরো না একটা এক্সাম্পল এখানেই নিয়ে নি, দুটো একসঙ্গে বুঝিয়ে দিই। আর এই বাসটা ধরো না একটা সার্টেন মোশনে আছে। এবার এখানে কি করা হলো না, বাসটা রেস্টে ছিল আর হঠাৎ করে এটা মুভ করতে শুরু করলো। আচ্ছা স্যার, আর এখানে বাসটা মোশনে ছিল, এটা হঠাৎ করে এখানে ব্রেক লাগাবো, মানে ড্রাইভার কাকু ব্রেক লাগালো। আচ্ছা আচ্ছা, তুমি দেখেছো নিশ্চয়ই যে বাস যখন জাস্ট চলা শুরু করে তোমার একটা পেছন দিকে জার্ক ছিল। এটা কেন ছিল এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমার যে লোয়ার পার্ট অফ দ্য বডি ওটা তো বাসের ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে, তাহলে বাসটা যে মুভ করা শুরু করলো তোমার যে লোয়ার পোর্শন এটা কিন্তু মুভ করে গেল। আচ্ছা স্যার, মুভ করে গেল, কিন্তু তোমার আপার পার্টটা এখনো কি চাইলো? রেস্টে থাকার চেষ্টা করলো। কেন করলো স্যার? আর এখনই তো বললাম ইনারশিয়া রেজিস্ট করবে না যে মোশন, স্টেট অফ মোশনটাকে চেঞ্জ যাতে না করতে দেয়, এটাই তো চেষ্টা করবে। তো রেস্টে ছিল তো চেষ্টা করবে যে রেস্টে থাকি। আচ্ছা স্যার, বুঝলাম।
তো তুমি একটা জিনিস ভাবো, তোমার নিচের পার্টটা এগিয়ে গেল, পেছনের পার্টটা এক জায়গায় দাঁড়ানোর চেষ্টা করলো, তাহলে কি হবে? একটু পিছিয়ে যাবে না? তো এটাই হচ্ছে রিজন যে পিছিয়ে যাওয়া। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার। ইনার্শিয়া অফ, এটাকে বলা হয় ইনার্শিয়া অফ রেস্ট। তো আমি এখানে লিখে দিচ্ছি ডাইরেক্ট যে এই জিনিসটাকে বলা হয় ইনার্শিয়া অফ রেস্ট। আচ্ছা, ইনার্শিয়া অফ মোশনটা দেখো, আমার বাস আরামসে চলছিল, হঠাৎ করে ব্রেক মারা হলো, তাহলে কি হলো? আমার যে লোয়ার পোর্শনটা সাডেনলি স্টপ করে গেল। তাহলে লোয়ার পোর্শন স্টপ করে গেল, বাট আমার আপার পার্ট রেজিস্ট করবে না। ও মোশনে ছিল, ও তো চাইবে যে ও মোশনেই থাকুক। হ্যাঁ স্যার, নিশ্চয়ই চাইবে। তাহলে কি হবে? তুমি ভাবো না, নিচেরটা দাঁড়িয়ে গেল, সামনেরটা এগিয়ে গেল, তাহলে এরকম হবে না? সামনের দিকে যারা লাগবে ওটাই হয়। আর এটাকে আমরা বলে থাকি লেম্যানস টার্মে বা ভালো টার্মে ইনার্শিয়া অফ মোশন। এটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। ইনার্শিয়া অফ ডাইরেকশনটাও কাইন্ড অফ এরকমই। তুমি ভাবতে পারো যে গাড়িতে যখন তোমরা দেখবে একটা শার্প টার্ন নাই কেউ, তখন যেই দিকে টার্ন নেয় তার অপোজিট দিকে বডি ঝুঁকে পড়ে। এটা হচ্ছে ইনার্শিয়া অফ ডাইরেকশন। কেন কি? ও তো চাইবে যে ডাইরেকশনটাকে মেনটেন করানো। যদি এগুলো তোমরা জানো, তো আমি আগে মুভ করি। এবার আসছে মোমেন্টাম। ফার্স্ট ল ক্লিয়ার, যে ইনার্শিয়া নিয়ে ডিল করেছিল। আমি যেমন বললাম যে প্রত্যেকটা লতে নিউটন আমার সামনে কিছু না কিছু জিনিস বলার চেষ্টা করেছিল। আচ্ছা, এবার আসছে মোমেন্টাম। এবার দেখো, তোমরা সবাই মোমেন্টাম নিয়ে জানো, আর তোমরা আমাকে এক্ষুনি বলবে যে স্যার দেখুন, এইসব আমরা জানি, মোমেন্টাম ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, এরকম, এটা নিশ্চয়ই জানো। বাট আমি তোমাদের সামনে একটু ফিজিক্স পয়েন্ট অফ ভিউতে একটু ফিল নিয়ে আসার চেষ্টা করছি যে মোমেন্টাম অ্যাকচুয়ালি কি জিনিস, মোমেন্টাম কি হয়। তো ওটাই বলছে, দেখো, মোমেন্টাম গিভস আস আ ফেয়ার আইডিয়া অ্যাবাউট দি অ্যামাউন্ট অফ মোশন দ্যাট আ বডি ক্যারিজ উইথ ইট। আচ্ছা, মানে এটা বেসিক্যালি একটা আইডিয়া। আচ্ছা, একটা আইডিয়া কিসের? যে একটা বডি যদি মুভ করছে, ও তার সঙ্গে কতটা অ্যামাউন্ট অফ মোশন নিয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারলাম স্যার। দেখো, যদি না বুঝতে পেরেছো তো আমি এক্সাম্পল দিয়ে আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। তো একটা এমনি জিনিস ভাবো যে তুমি হোমওয়ার্ক করছো না, আর আমি প্রচুর রেগে আছি, তো আমি তোমাকে কিছু পানিশমেন্ট দেবো ভাবছি। তো সেই পানিশমেন্টটা কতটা ব্রুচুয়াল হতে পারে এটাও একটু ভাবার বিষয়, রাইট? তো আমি এরকম ভাবে দু তিনটে কেসেস বানাচ্ছি। দেখো, চলো এক এক করে আমরা এগুলোকে দেখবো, রাইট? তো আমি পানিশমেন্টে ডিসাইড এরকম ভাবে করলাম যে তোমাকে একটা মুভিং অবজেক্টের সামনে ফেলে দেবো। আচ্ছা, এটা ধরো নাও 5 কেজি, আর এটা ধরো নাও 5 কেজি, দুটোকেই 5 কেজি নিয়ে ফার্স্টে। এটাও ধরে নাও, এটা ধরে নাও যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড দিয়ে, আর এটাও ধরে নাও যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড দিয়ে। এবার আমি তোমাকে বললাম, বলো তো আমি তোমাকে কার সামনে ফেলে দিই? তুমি বলো যে স্যার প্লিজ দেখুন, যদি ফেলারি হয় আপনি আমাকে এখানে ফেলুন, রাইট? ওকে ওকে ওকে, চালাক তো আসো। তুমি কি করে বুঝলে স্যার? এটার স্পিড বেশি, এটার স্পিড বেশি আর এটার স্পিড কম, তো কম স্পিডে আমার ক্ষতি কম হবে। আমি বললাম ও, বুঝা গেছো? আচ্ছা ঠিক আছে, চলো। আর আমি বললাম যে স্পিড বেশি স্পিড কমে তুমি বুঝে যাচ্ছ, একটু কিছু তো আমাকে চেঞ্জেস আনতে হবে, রাইট? আচ্ছা, এটা একটু টেড়া হয়ে গেছে, রাইট? এবার আমি কি করলাম, বললাম যে আচ্ছা এটাকে 5 কেজি নিলাম, আর এটাকে ধরো 10 কেজি নিলাম, আর একে স্পিড দিয়ে দিলাম এইদিকে 10 মিটার পার সেকেন্ড, আর এটাকে ওইদিকে স্পিড দিয়ে দিলাম 10 মিটার পার সেকেন্ড। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম, বলো তো এবার কার সামনে তোমাকে ফেলে দিই? বলো স্যার দেখুন, যদি স্যালারি হয় তাহলে আমাকে এর সামনে ফেলুন। আমি বললাম আগেন বিং স্মার্ট, স্যার মাস কম। আমি বললাম তোমরা প্রচুর স্মার্ট হয়ে গেছো। তখন আমি বললাম যে ঠিক আছে, একটু অন্য ব্যাপার করা যাক। এবার আমি তোমাদেরকে বললাম যে ধরো নাও একটা 5 কেজি অবজেক্ট আছে, আর এখানে একটা 10 কেজি অবজেক্ট আছে। এটা যাচ্ছে ধরো নাও 10 মিটার পার সেকেন্ড দিয়ে, আর এটা ধরো নাও যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড দিয়ে। এবার বলো দেখি, তোমাদের বলবে স্যার দেখুন এখানে যায় কি এখানে যায়, দুটো জায়গায় সেম ক্ষতি হবে, তো আপনি যেখানে পারুন আমাকে ফেলে দিন। কি করে বুঝলে? বিকজ স্যার দুটোর প্রোডাক্টটা সেম আসছে। তার মানে একটা জিনিস তো খুব ক্লিয়ার। কি ক্লিয়ার স্যার? যে এই যে কোয়ান্টিটি অফ মোশন, এটা আমরা যেটা ডিটারমাইন করছি, এটা শুধু মাসের উপর ডিপেন্ড করছে না, শুধু ভেলোসিটির উপরে ডিপেন্ড করছে না। আচ্ছা স্যার,
এটা কার উপর ডিপেন্ড করছে? তাহলে এই যে মোমেন্টাম, যে কোয়ান্টিটিটা আমরা ডিফাইন করলাম, এটা দুটোর উপরই ডিপেন্ড করছে, এন্ড প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে, টু বি মোর প্রিসাইজ মাস ইনটু ভেলোসিটি। আচ্ছা বুঝলাম স্যার। এবার এই যে মোমেন্টামটা তুমি সামনে দেখতে পাচ্ছ, এটা কেমন কোয়ান্টিটি? এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা স্যার, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা স্যার, যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে দুটো জিনিস হবে, একটা ম্যাগনিটিউড হবে আর একটা ডাইরেকশন হবে। আর ম্যাগনিটিউডটাকে আমরা দেবো by simply multiplying these two fellows, মানে মাস আর ভেলোসিটি কে মাল্টিপ্লাই করে দেবো আর আমরা ম্যাগনিটিউড পেয়ে যাবো। স্যার হোয়াট অ্যাবাউট দ্য ডাইরেকশন? ডাইরেকশন উইল বি along this v vector, ওকে। তো ডাইরেকশন যেটা আমরা লিখবো, that will be along this fellow, so direction will be along the বুঝতে পারলাম স্যার। তাহলে আশা করছি মোমেন্টাম কি জিনিস সেটা তোমাদের সামনে খুব ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা আগে মুভ করি, আর এরপরে যেটা আমাদেরকে পড়ার আছে সেটা হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন। আচ্ছা, নিউটন সেকেন্ড ল অফ মোশন। এবার দেখো নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলছে, যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা, মানে ফার্স্ট লতে নিউটন ইনারশিয়া নিয়ে বললো, আর এই লতে নিউটন কাইন্ড অফ মোমেন্টাম নিয়ে বললো। আর কি বললো, যে রেট অফ চেঞ্জ অফ দিস মোমেন্টাম will be directly proportional to the applied force। আচ্ছা, এবার দেখো ইট ক্যান অলসো বি টার্ম লাইক দিস, মানে এরকম ভাবে এটাকে ডিফাইন করা যাবে। কেমন হবে দেখো, যে অলসো, ভালো করে পড়বে, also can be understood that the acceleration produced in a body will be given by the net force acting on the body divided by the mass। যেমন কি আমি তোমাকে বললাম যে যদি ফোর্স আছে তাহলে অ্যাক্সিলারেশন আসবেই। আচ্ছা আচ্ছা, তাহলে কি বলেছে, যদি একটা বডির উপর আমি অ্যাক্সিলারেশন লিখতে চাই তাহলে আমি কি লিখবো, যে অ্যাক্সিলারেশন অফ এনি বডি, মানে এরকম ভাবেও এটাকে তুমি বলতে পারো, অ্যাক্সিলারেশন অফ এনি বডি ক্যান বি গিভেন বাই দি নেট ফোর্স অ্যাক্টিং অন দি বডি, সব ফোর্সেস মিলিয়ে যেটা নেট ফোর্স অ্যাক্টিং অন দি বডি বাই মাস অফ দি বডি। ওকে, এরকম ভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। আচ্ছা, সেকেন্ডটা তো খুব ইজিলি বুঝে গেল, বাট ফার্স্টে যেটা আপনি লিখেছিলেন এটা একটু বোঝান তো, যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যাপ্লাইড ফোর্স। তো চলো এটাও দেখে নিই, প্রবলেম তো কোনোটাতেই নেই আমাদের। দেখো যেমন কি নিউটন বলল যে এই যে ফোর্স দ্যাট উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট অফ চেঞ্জকে তো আমরা ডিভি বাই ডিটি করেই লিখে রাখি। আচ্ছা, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, কে টাইমস ডিপি বাই ডিটি। আচ্ছা, একটা কনস্ট্যান্ট তো আসবেই। আচ্ছা, এই কনস্ট্যান্টের ভ্যালু 1 হয়। এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার কেন 1 হয়, আমি সিম্পল একটা কথা বলবো, দেখো ফিজিক্সে যা কিছুই তোমার সামনে এসেছে কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল বেসিসেই এসেছে। আচ্ছা, তার মানে বলতেই পারি আমি যে এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এটা 1 এসছে, রাইট? ওকে, এইসবে যাচ্ছি না বেশি। তাহলে আমি কি পাবো, এফ উইল বি ইকুয়ালস টু, কেটা তো 1 আর ডিপি বাই ডিটি, মানে এটাকে তো আমি এরকম লিখতে পারি, ডিডিটি অফ এম ভি। আচ্ছা, প্রোডাক্ট রুল পড়েছো আশা করছি? হ্যাঁ স্যার পড়ে তো মনে নেই, তাই নাকি? আচ্ছা, দেখো ব্যাপারটা হচ্ছে যে প্রোডাক্ট রুল আমরা কি করে ইউজ করতে পারি, প্রথমটাকে কনস্ট্যান্ট, সেকেন্ডটাকে ডিফারেন্সিয়েট করব, সেকেন্ডটা কনস্ট্যান্ট, প্রথমটাকে ডিফারেন্সিয়েট করব। মানে এফ ইজ ইকুয়াল টু কি লিখবো তাহলে, দেখো প্রথমটা কনস্ট্যান্ট মানে বাইরে চলে আসবে, সেকেন্ডটাকে ডিফারেন্সিয়েট করব, প্লাস সেকেন্ডটা কনস্ট্যান্ট আর প্রথমটাকে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা স্যার বুঝে গেছি, অনেকটাই বুঝে গেছি, নাইস, বুঝে গেছো তো খুব ভালো। তো এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন যেটা আমরা ফোর্সের জন্য লিখি। আচ্ছা, এবার দেখো স্পেশাল কেসে একটা কি হয়, স্পেশাল কেস কি, ম্যাক্সিমাম অফ দি কেসেস তুমি এটাই পাবে যে মাস অফ দি বডি উইল নট বি চেঞ্জিং। তো মাস যদি আমাদের কনস্ট্যান্ট হয়ে যায়, আচ্ছা স্যার মাস যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে তুমি বলতেই পারো যে এফ উইল বি ইকুয়ালস টু এম ইনটু ডিভি বাই ডিটি অ্যালোন। আরে স্যার কেন, আরে ডিএম বাই ডিটি তো 0 বিকজ মাস কনস্ট্যান্ট। ও হো স্যার বুঝে গেছি, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম ইনটু এ। এটা আশা করছি নতুন করে বলতে হবে না, ডিভি বাই ডিটি তো অ্যাক্সিলারেশনই হয়, তো মাস ইনটু অ্যাক্সিলারেশন, এটা তোমরা পড়ে থাকো। আচ্ছা, একটু বলে দিই, এই যে ফোর্সটা তুমি সামনে দেখছো না এটাকে থ্রাস্ট ফোর্স বলা হয়। আচ্ছা স্যার, এটাকে থ্রাস্ট ফোর্স বলা হয়। এটার একটা অ্যাপ্লিকেশন দেখি তাহলে দেখবে তোমার এটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি ধরে নিলাম যে ধরুন এরকম একটা অবজেক্ট আছে এখানে, এটাকে আমি একটা সার্টেন ফ্লোরে রাখছি এরকম, আর আমি এখানে কি করলাম, একটা জেট লাগালাম। আশা করছি তোমরা জানো ওয়াটার জেট, হ্যাঁ না, ওয়াটার গানস वगैरह শুনেছো নিশ্চয়ই, তো এরকম টাইপের ওয়াটার জেট লাগালাম।
এবার তুমি ভাবো ওয়াটার জেটটা থেকে এরকম ভাবে ওয়াটার যাবে, তাই না? আর এটা তোমরা দেখেছো নিশ্চয়ই যে খুব জোরে যদি ওয়াটার হিট করা হয় তোমার বডিতে একটা ফোর্স লাগে। ওকে স্যার, লাগে। এর মাস ধরে নাও 5 কেজি, লেটস অ্যাজিউম দ্যাট দি মাস অফ দিস অবজেক্ট ইজ 5 কেজি। আর আমি ধরে নিলাম যে এই যে যেই স্পিডে ওয়াটারটা বেরোচ্ছে ওটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা স্যার, আর তোমাকে একটা ইনফরমেশন গিভেন আছে, দি রেট at which water flows out is 1 kg per second। ধরো না 1 kg per second। এবার এখানে অনেকের একটু কনফিউশন হবে যে স্যার তাহলে এই স্পিডটা কি, হোয়াট ইজ দিস ফেলো 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে যে এখান দিয়ে মনে করো ওয়াটার বেরোচ্ছে, তো ওয়াটারের কিছু ভেলোসিটি আছে, এই ভেলোসিটিটা বলছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে স্যার এটা কি 1 কেজি পার সেকেন্ড, এটা হচ্ছে যে 1 সেকেন্ডে এই পাইপটা থেকে কতটা ওয়াটার বেরোচ্ছে। আচ্ছা 1 কেজি পার সেকেন্ড, তুমি এরকম করে ধরো যে এটা আমাকে dm/dt দেওয়া আছে। আচ্ছা বুঝতে পেরেছি। এবার তুমি দেখো আমার চাই যে এই ব্লকটার অ্যাক্সেলারেশন কত, এটাই তোমাকে কোশ্চেন আস্ক করেছে, হোয়াট ইজ দি অ্যাক্সেলারেশন অফ দিস ব্লক। আমি কি করে ফাইন্ড করতে পারি? মনে করো আমরা এখনই পড়লাম যে we can find out the net acceleration of a body by F net acting on the body by mass of the body। হ্যাঁ স্যার এখনই পড়লাম। তাহলে আমি যদি এখান থেকে বলি যে এর উপর যে ফোর্সটা লাগবে ওটা কে লাগাবে, আরে বাবা এই যে জেটটা লাগাবে। তাহলে এই জেটটা যতটা ফোর্স ডেলিভার করবো ওটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমি 5 দিয়ে ডিভাইড করলে অ্যাক্সেলারেশন পেয়ে যাব। হ্যাঁ স্যার, তাহলে আমি বলবো যে ফোর্স দ্যাট ইজ ডেলিভার্ড দ্যাট উইল বি গিভেন বাই m dv/dt প্লাস v dm/dt। আচ্ছা স্যার, তুমি একটা জিনিস ভালো করে দেখো, এই জেটটাকে দেখো, শুধু এই জেটটাকে যদি তুমি দেখো তাহলে তুমি দেখবে ভেলোসিটিটা কনস্ট্যান্ট। দেখো এই জেটটাকে দেখো, ভেলোসিটি কনস্ট্যান্ট। আচ্ছা যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয় তাহলে আমি খুব ইজিলি বলতে পারি যে এই যে টার্মটা আসছে দ্যাট উইল বি 0। আর এটা যদি 0 হয়ে যায় স্যার তাহলে আমি f এর ভ্যালু কি পেয়ে যাব, অনলি v dm/dt। আচ্ছা স্যার এবার বুঝলাম, v এর ভ্যালু তোমার গিভেন আছে, f ইজ ইকুয়াল টু v এর ভ্যালু লিখে নাও 10 আর dm/dt ওইখানে দেখো 1 কেজি পার সেকেন্ড, হ্যাঁ না, এরকম আসবে তাই তো। আচ্ছা তার মানে আমি সিম্পলি বলতে পারি যে আমার যে ফোর্সটা আসবে দ্যাট উইল বি अगेन 10 নিউটন। আচ্ছা স্যার বুঝলাম। তাহলে ফোর্স যদি 10 নিউটন চলে আসে তাহলে আমি অ্যাক্সেলারেশন এখনই তো বললাম যে তাহলে আমি অ্যাক্সেলারেশন ইজিলি বলবো না কি বডির যে অ্যাক্সেলারেশন হবে নেট ফোর্স অ্যাক্টিং অন দি বডি ডিভাইডেড বাই মাস অফ দি বডি। আরে স্যার এটা তো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার চলে এলো, বললাম একদম চলে এলো, তো চলে এলো আমার কি ডান। আচ্ছা আশা করছি একটু বুঝে গেছো, রাইট? আচ্ছা হ্যাঁ, এরপর আমরা পড়বো নিউটনের থার্ড ল। তো ফার্স্ট ল ক্লিয়ার, সেকেন্ড ল ক্লিয়ার, এবার আমরা দেখবো যে থার্ড ল এর থ্রুতে নিউটন আমাদের সামনে কি জিনিস রেখেছিল। তো থার্ড লতে নিউটন অ্যাকশন আর রিঅ্যাকশন পেয়ার্স নিয়ে বলেছিল। কি বলেছিল দেখো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। আচ্ছা অ্যাকশনের রিঅ্যাকশন হয় এটা তো আমরাও জানি, রাইট? তুমি কমন ডেতে দেখতে থাকো যে পড়াশোনা করলে নাম্বার আসবে, পড়াশোনা না করলে নাম্বার আসবে না, রাইট? তো অ্যাকশন তো হয় আর তার রিঅ্যাকশনও হয়। তো নিউটন কি বলেছিল যে টু এভরি অ্যাকশন, মানে আমি যা যা অ্যাকশন করবো দেয়ার উইল বি সাম ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। ও কি অ্যাড করেছিল যে যে রিঅ্যাকশনটা আমরা পাবো দ্যাট উইল বি ইকুয়াল অ্যান্ড অপোজিট। মানে তুমি ধরো নাও অ্যাকশনটা এইদিকে তো রিঅ্যাকশন এইদিকে, বোঝা গেছে? মানে অপোজিট ডাইরেকশনে হবে। এটা তুমি খুব অবজার্ভও করে থেকেছো নিশ্চয়ই যে একটা বলকে তুমি দেওয়ালে এমনি হিট করতে, ছোটবেলায় দেওয়ালটা আবার তোমার সামনে আসতো, আবার হিট করতে আবার তোমার সামনে আসতো, রাইট? এটা নিশ্চয়ই অবজার্ভ করেছো। কি হতো ওটা তুমি, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে ওখানে কি হতো। ধরো না এরকম একটা ওয়াল ছিল, রাইট? এরকম একটা ওয়াল ছিল, আর ধরো না তুমি এরকম একটা বল নিলে, এরকম একটা বল নিলে, আর এই বলটাকে আমি কি করছি, আমি এই বলটাকে এরকম ওয়ালে হিট করবো। তো ওয়ালে যে হিট করবে, এই হিট করলো, হিট করে আবার নিচে পিছনে আসবে, আবার গেল, আবার হিট করলো। তুমি যত জোরে এটাকে হিট করবে তত জলদি পেছনে আসবে, যত জলদি হিট করবে তত জলদি পেছনে আসবে, তাই তো? মানে যত স্পিডে তুমি এটাকে হিট করবে তত স্পিডে তোমার, মানে আমি কি বলতে চাইছি, তুমি এর উপর যত ফোর্স লাগাবে এই ততটাই তোমার উপর ফোর্স লাগাবে। স্যার ফোর্স লাগাবে আপনি কি করে বুঝলেন? আমরা দেখো কোয়াইট অবভিয়াস না। আমি যদি ধরো নাও কাউকে বল ছুঁড়ে মারি তো কোয়াইট অবভিয়াস সার্টেন পেন হবে, তাহলে আমি এটা বলতেই পারি যে বল একটা ফোর্স এক্সার্ট করছে। হ্যাঁ স্যার বলতে তো পারি, এবার ভালো করে দেখতে। তার মানে এই বলটা এই ওয়ালটার উপর একটা ফোর্স লাগালো, আমি এটাকে বললাম অ্যাকশন, এই অ্যাকশনটা হলো। আচ্ছা এবার বল মানে ওয়ালটাও বলটার উপর একটা ফোর্স লাগাবে, এটা এভিডেন্ট কেন জানো? এটা এভিডেন্ট হচ্ছে এই কারণে বিকজ যদি ওয়াল ফোর্স না লাগাতো তাহলে বলটা তোমার কাছে রিটার্ন আসতো না, এই জন্য এভিডেন্ট। তাহলে এটার অ্যাকশন, এটা ওর রিঅ্যাকশন। এবার নিউটন কি বলেছিল, এই যে দুটো জিনিস তুমি দেখছো, এই যে অ্যাকশন আর এই যে রিঅ্যাকশন, ম্যাগনিটিউড ওয়াইজ দোনো সেম, মানে ম্যাগনিটিউড ওয়াইজ দুজনেই
সেম হবে। স্যার ম্যাগনিটিউড ওয়াইজই কেন? আর এটা তো চোখে দেখতে পাচ্ছি যে দুটো অপোজিট ডাইরেকশনে, তাই না? একটা রাইট হ্যান্ড সাইডে লাগছে তো একটা লেফট হ্যান্ড সাইডে লাগছে, রাইট? তো এরকম একটা ব্যাপার। এটাই বলেছিল যে ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন, মানে ইকুয়াল তো হবেই, সঙ্গে এটাও মেনশন করেছিল যে অপোজিট হবে, মানে যদি অ্যাকশনটা একটা ডাইরেকশনে লাগছে তাহলে রিয়াকশনটা তার অপোজিট ডাইরেকশনে লাগবে। আচ্ছা স্যার, এরপরে দেখি। আচ্ছা, এরপরে টাইপস অফ ফোর্স চলে আসছে। আচ্ছা, এখানে আশা করছি আর কোনো প্রবলেম নেই। এখানে একটা জিনিস মনে রাখবে, আমি আরেকটা জিনিস ছোট্ট করে অ্যাড করবো, দ্যাট ইজ এটা খুবই ইম্পর্টেন্ট, কেন কি এখানে একটা প্রচুর কনফিউজিং কথা স্টুডেন্টরা বলে যে স্যার নর্মাল আর এমজি কি অ্যাকশন রিয়াকশন পেয়ার? ও এগুলো কনফিউশন গুলো এই জন্য হয় বিকজ এই বেসিক্স গুলো উইক থাকে। তো একটা জিনিস মনে রাখবে, এই যে অ্যাকশন রিয়াকশন পেয়ারে, যে অ্যাকশন রিয়াকশন পেয়ারস, অ্যাকশন reaction pairs always acts on different bodies। আচ্ছা স্যার, বুঝলাম। মানে হচ্ছে এটাই যে যদি অ্যাকশনটা একটা বডিতে লাগছে, রিয়াকশনটা কিন্তু অপোজিট বডিতেই লাগবে। এটা এখান থেকে এভিডেন্ট নয় কি? দেখো, এটা কি এখান থেকে এভিডেন্ট নয়? অ্যাকশনটা লাগলো ওয়ালে আর রিয়াকশনটা লাগলো বলে, এটা তো প্রচুর বেশি এভিডেন্ট। আচ্ছা, বুঝলাম। এবার তুমি দেখো, নর্মালি আমি এখনো নর্মাল এমজি কি হয় এটা বলিনি, বাট তুমি ভাবো একটা জিনিস, মনে করো ভাবো যে এমজি এরম লাগছে আর ধরো না নর্মাল এরম লাগছে, তুমি কি কোনো ক্ষেত্রেই বলতে পারো যে এই দুটো অ্যাকশন রিয়াকশন পেয়ার? দিস টু ফেলোজ আর নট অ্যাকশন রিয়াকশন পেয়ার। কেন? আরে বাবা, দুটোই সেম বডিতে লেগেছে, কি করে অ্যাকশন রিয়াকশন পেয়ার হতে পারে? আই হোপ ইট ইজ ক্লিয়ার, রাইট? তো দে আর নট অ্যাকশন রিয়াকশন পেয়ার। ক্লিয়ার? এরা অ্যাকশন রিয়াকশন পেয়ার নয়। আচ্ছা স্যার, বুঝতে তো পারলাম অনেক কিছুই, বাট আপনি তো এখনো ফোর্স নিয়ে কিছু বললেনই না। মানে ফোর্স কি হয় এটা আমি তোমাকে বলেছি। স্যার আর কিছু বলবেন নাকি করে এইসব জিনিসগুলো বানাবো? আস্তে আস্তে সব জিনিস তোমার সামনে আমি রাখতে চলেছি। এখন বাস এইটুকু জানো যে অ্যাকশন রিয়াকশন পেয়ার কেমন করে দেখছি। এরপর যেটা আমরা পড়বো ওটা হচ্ছে যে নেচারে কেমন কেমন টাইপ অফ ফোর্সেস এক্সিস্ট করে, যেগুলো নিয়ে আমাদের ডিল করতে হবে ইন দি আপকামিং ডেজ, আনটিল এন্ড আনলেস ইউ স্টপ স্টাডিং মেকানিক্স, রাইট? মেকানিক্স চলে গেল, এই ফোর্সেস গুলো কোথাও না কোথাও তোমার পিছনে পড়েই থাকবে, রাইট? তো এটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যে কি কি ফোর্সেস আমাদের নেচারে এক্সিস্ট করে, রাইট? ওকে, তো দেখো কি বলেছে, টাইপস অফ ফোর্সেস, দি ভেরিয়াস টাইপস অফ ফোর্সেস ইন নেচার can be grouped into 4 categories। মানে নেচারে যা যা ফোর্সেস পাওয়া যায় ওটাকে 4 ক্যাটাগরিতে আমরা ডিফাইন করতে পারি বা ক্যাটেগরাইজ করতে পারি। কি কি? একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, একটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, আর একটা হচ্ছে উইক ফোর্স। এক এক করে দেখি এগুলো কি হয়। এরপর দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কি বলছে যে any two bodies attract each other by virtue of their masses। মানে এটা এটাই বলার চেষ্টা করছে যে দুটো মাস যদি তুমি রাখো, ওই দুটো মাস একে অপরকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করাবে, and that will be attractive in nature। বোঝা গেছে? that is given by the gravitational force। মানে আমি দেখো একটা এখানে অবজেক্ট বানালাম বা মাস বানালাম, যেটা আমি বললাম m1, আরেকটা মাস আমি এখানে বানালাম যেটাকে আমি বললাম m2, and suppose they are separated by a distance of r। তাহলে এদের দুজনের মাঝখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে, that force will be known as the gravitational force। এটা হবে F1 1 due to 2, আর সেটা এমনি ভাবে আমরা ডিফাইন করি যে F1 1 due to 2, মানে একের উপর ফোর্স দুয়ের কারণে, আর এর উপর একটা লাগবে যেটা হবে F1 2 due to 1। Again you can see that these are action reaction pairs equal in magnitude and opposite in directions। sorry, okay, এবার আমি যদি বলি এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা F12 ম্যাগনিটিউড ওয়াইজ তো দুজনেই সমান হবে F21, that will be given by G m1 m2 by r square। খুব বেশি জানার দরকার নেই, যখন আমরা গ্র্যাভিটেশন পড়বো এটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে কেমন ভাবে আমাদের ফোর্সটা আসছে। ফিল্ড ফোর্সেস বলি আমরা বেসিক্যালি, গ্র্যাভিটি একটা ফিল্ড, অ্যাকচুয়ালি এখন এইসবে যাচ্ছি না। আচ্ছা, এবার আমরা একটা স্পেশাল কেস দেখবো যে আর্থ কেমন ভাবে অবজেক্টস এর উপর ফোর্স লাগায়। এটা একটু আমাদের ভালো করে জানার কথা।
দেখো ধরো না এটা হচ্ছে আমাদের আর্থ, রাইট? আর ধরো না এখানে একটা এরকম আমার একটা ছোট্ট মতো মাস আছে, এটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ। আর ধরো না এই অবজেক্টটাকে আমি এই সাইড দূরে রেখেছি, মানে এই যে হাইটটা এটা হচ্ছে ধরো না স্মল এইচ, আর এটা হচ্ছে ধরো না রেডিয়াস অফ আর্থ আর ই, আর এটা হচ্ছে মাস অফ আর্থ এম ই, আর এটা হচ্ছে মাস অফ দিস অবজেক্ট এম। আচ্ছা, এবার এই দুজনের মধ্যে যদি আমি ফোর্সটা লিখতে চাই, তো এখনই তো আমি লেখা শেখালাম জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, তাহলে কি হবে জি ইন্টু স্মল এম ইন্টু এম ই ডিভাইডেড বাই আর, মানে হচ্ছে ডিস্টেন্সটা আমি নেবো, তো এটা আমি কি লিখবো আর ই প্লাস এইচ এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমি কি লিখবো জি এম বাই আর ই প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু স্মল এম। আচ্ছা, বুঝতে পারলাম স্যার। এবার দেখো কি হয় না, আমরা যেই এইচটা নিচ্ছি এটা খুব ছোট নিই, মানে আমরা খুব ক্লোজ টু আর্থ সারফেস নিই, বিকজ তুমি যখন গ্র্যাভিটেশন পড়বে তুমি এটা জানতে পারবে যে যেমন যেমন আমরা হাইটে উপরে চড়বো তেমন তেমন গ্র্যাভিটি চেঞ্জ হবে। এখন ওইসব নিয়ে আমি যাচ্ছি না, বাস এইটুকু মনে রাখো যে আমরা যে কেসটা নিচ্ছি ওখানে আর ই ইজ গ্রেটার 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 দেন এইচ নিচ্ছি, মানে প্রচুর বড় এইচ এর থেকে। ওকে, তাহলে আমরা এই টার্মটাকে তো ইগনোর করতে পারি উইথ রেসপেক্ট টু আর ই। তাহলে আমি এখানে ফোর্স কি পেয়ে যাবো জানো, এখানে আমি ফোর্সটা পেয়ে যাবো এফ উইল বি ইকুয়ালস টু জি এম বাই আর ই কা হোল স্কোয়ার, আর ইনটু কি হবে ইনটু হয়ে যাবে এম এ। আচ্ছা, এটা মাস নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা মাস অফ দি আর্থ, রাইট? এটা মাস অফ দি আর্থ। এবার একটা জিনিস জানো কি, খুব মজার জিনিস হচ্ছে যে জি এর ভ্যালু আমরা জানি প্রিডিফাইন্ড, মাস অফ দি আর্থ অলসো ইজ ডিফাইন্ড টু আস, আর আর এর ভ্যালু কাইন্ড অফ ডিফাইন্ড টু আস। তো কি হয় না, এই যে টার্মটা তুমি দেখতে পাচ্ছ, এই যে টার্মটা, এটার ভ্যালুটা আমাদের জানা হয়ে যায়। আরে স্যার এটার ভ্যালুটা কি জানা হয়ে যায়? আমরা একদম এটার ভ্যালুটা জানা হয়ে যায়। আর এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দেয়, কি দেয়? এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দেয় যার ভ্যালু হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর জানো এটাকে তো তোমরা পড়েছো, রাইট? এটাকে আমরা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলে থাকি, এটাকে আমরা বলি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে আমি কি বলতে পারি, এই যে স্মল এম মাসটা দেখছো আর তার মানে এর উপর একটা ফোর্স লাগাচ্ছে, ফোর্সটা কেমন ভাবে লাগাচ্ছে? নিচের দিকে লাগাচ্ছে, আর এটার ভ্যালু আমরা এখনই ফাইন্ড করলাম জি এম ই বাই আর ই হোল স্কয়ার ইনটু এম, অর মোর প্রিসাইজলি আমি এটাকে এম ইনটু জিও বলতে পারি। দেখো কারণ কি এটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এম ইনটু জি। তার মানে আমি কি বলতে পারি, একটা মাস যদি এরকম রাখা আছে আর এটা ধরো নাও আর্থ, তাহলে এই মাসটার উপর আর্থ একটা ফোর্স লাগায় নিচের দিকে যেটার ভ্যালু হয় এম ইনটু জি। ওকে, এম ইনটু জি। আচ্ছা স্যার, আর এই ফোর্সটাকে একটা নেম দেওয়া হয়েছে, এই ফোর্সটাকে তোমরা দেখবে বলা হয় ওয়েট, এটাকে বলা হয়। আচ্ছা স্যার, এটার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারটা দেখাতে পারবে না? মানে কোয়াইট অবভিয়াস, কেন দেখাতে পারবো না? যদি কনসেপচুয়ালি স্ট্রং হও নিশ্চয়ই তোমরাও দেখাতে পারবে। দেখো আর্থ এই অবজেক্টটাকে এমজি দিয়ে নিচে টানছে, তাহলে অবভিয়াসলি আর্থটাকে ওই অবজেক্টটা এমজি দিয়ে উপরে টানবে, রাইট? তাহলে এই দুজন মিলে কি হয়ে যাবে আমার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, দিস টু ফেলোজ উইল বি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। আচ্ছা আচ্ছা স্যার, এই মাসটা উপর থেকে পড়ছে এটা ভিজিবল, বাট আর্থ উপর উঠছে এটা ভিজিবল নয় কেন? আরে বাবা, আর্থের মাসটাও খুব বেশি, এই জন্য এটা ভিজিবল নয়। ওকে, আমরা এগুলো নিয়ে আরো ভালোভাবে ডিল করবো যখন আমরা এফবিডি পড়বো, তখন আমরা দেখবো যে এমজি কি করে আমরা অ্যালং দ্য ইনক্লাইন, পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন বগেরা বগেরা সব দেখবো আমরা, ডোন্ট ওয়ারি। এখন বাস জেনে নাও নেক্সট যে ডোমেনটা আসে আমাদের কাছে, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস। ফার্স্টটা ক্লিয়ার, গ্র্যাভিটেশনাল ফোর্সেস, সেকেন্ড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস আর দোজ ফোর্সেস দ্যাট বেসিক্যালি অ্যারাইজ ডিউ টু চার্জেস, মানে চার্জের জন্য যে ফোর্সগুলো অ্যারাইজ হয় দ্যাট আর নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস। আচ্ছা স্যার, বুঝতে পারছি। মানে একটা ফোর্স আমি তোমাকে দেখাচ্ছি, দ্যাট ইজ নোন অ্যাজ কুলম্বস ফোর্স। এটা ধরো নাও Q1, এখানে ধরো নাও Q2 চার্জ। আমি আশা করছি এগুলো তোমরা জানো যে লাইক চার্জেস উইল রিপেল ইচ আদার এন্ড আনলাইক চার্জেস উইল অ্যাট্রাক্ট ইচ আদার। ইন দিস কেস আই হ্যাভ টেকেন লাইক চার্জেস। আমি ইজিলি বলতে পারি এর উপর একটা ফোর্স লাগবে এই দিকে, अगेन আমি এটাকে বলবো F(2) ডিউ টু 1, আর এর উপর একটা ফোর্স লাগবে এই দিকে, আমি এটাকে अगेन বলবো F(1) ডিউ টু 2, দিস উইল বি F(1) ডিউ টু। আচ্ছা, अगेन আই এম সেইং দ্যাট দিস ডিসটেন্স ইজ r। তো এদের মধ্যে যে ফোর্সটা লাগে ওটাকে আমরা কুলম্বিক ফোর্স বলি, আর এগেইন ম্যাগনিটিউড ওয়াইজ দুজনই সেম হয়। তো সেম হলে এটা হবে তোমার F(1) ডিউ টু 2 এন্ড F(2) ডিউ টু 1 এর ম্যাগনিটিউড সেম হবে, এন্ড দিস উইল বি ইকুয়ালস টু, আমরা এরকম ভাবে লিখি K Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি।
খুবই সিম্পল একটা ব্যাপার, এটা একটা টাইপ অফ ফোর্স আমি তোমার সামনে রাখলাম, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটাকে আমরা বলি কুলম্বিক ফোর্স, ঠিক আছে, বা কুলম্বস ল বলতে পারো, কুলম্বস ল, ক্লাস 12 এ পড়বে, ঠিক আছে, যখন তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজম পড়ানো হবে। এনিওয়েজ, আচ্ছা এখানে বি হয়ে গেছে, তো এটাকে এ করে নেবে, নর্মাল। মানে স্যার আপনি কি বলার চেষ্টা করছেন যে নর্মাল ইজ আ টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স? এটা কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সই? হ্যাঁ, এটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, আগে দেখি নর্মাল কি হয়, ব্যাপারটা কি নর্মাল নিয়ে, তারপর আমি এটাও একটু এক্সপ্লেন করে দিচ্ছি যে এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কেন। খুব একটা ছোট এক্সাম্পল দিয়ে দাও, ধরো নাও আমার কাছে এই পেনটা আছে, আই এম হ্যাভিং দিস পেন, এই পেনটাকে যদি আমি ছেড়ে দিই এটা নিচে পড়ে যাবে, কেন নিচে পড়বে? বাই ভার্চু অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটিকে নিচে টানবে তো নিচে পড়বে, আরে হ্যাঁ স্যার নিচেটা পড়বে। বাট ধরো না আমি আমার হাতটাকে এরম রাখলাম আর পেনটাকে এরম রাখলাম, এবার তো নিচে পড়ছে না? হ্যাঁ স্যার এবার তো নিচে সত্যিই পড়ছে না, কেন পড়ছে না? কোয়াইট অবভিয়াস, গ্র্যাভিটি লাগা কি বন্ধ হয়ে গেল না? গ্র্যাভিটি কিন্তু এখনো লাগছে, তাহলে কেন পড়ছে না? আরে বাবা হাতটা নিশ্চয়ই উপরে একটা ফোর্স লাগিয়েছে উপরের দিকে, হ্যাঁ স্যার হাত একটা ফোর্স লাগিয়েছে উপরের দিকে, এই ফোর্সটাকে আমরা বলে দিয়ে থাকি নর্মাল। তার মানে আমি কি বলবো যে এই ধরো নাও আমার একটা ফ্লোর আছে, এরকম এরকম একটা ফ্লোর আছে, আর ধরো এখানে একটা অবজেক্ট রাখা আছে এরকম, যেটা আমি তোমাকে বললাম এই অবজেক্টটাতে কি নিচে এমজি লাগছে না? বলবো অবশ্যই লাগছে, বাট এটা পড়ে যাচ্ছে না কেন? বিকজ অফ দিস সারফেস। তাহলে সারফেসের কন্ট্যাক্টের পারপেন্ডিকুলার ডাইরেকশনে নিশ্চয়ই একটা ফোর্স লাগবে, আর এই ফোর্সটাকে আমরা বলি নর্মাল। ক্লিয়ার? আচ্ছা বুঝতে পেরেছি। তার মানে স্যার নর্মাল কি করে লাগবে একটা বডিতে, কি করে বুঝবো? অলওয়েজ মনে রাখবে যেখানেই কন্ট্যাক্ট সারফেস থাকবে, যেখানেই কন্ট্যাক্ট সারফেস থাকবে ওখানেই নর্মাল থাকবে। আচ্ছা, কন্ট্যাক্ট সারফেস মানেই নর্মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর কেমন লাগবে? পারপেন্ডিকুলার টু কন্ট্যাক্ট সারফেস, পারপেন্ডিকুলার টু কন্ট্যাক্ট সারফেস। বুঝতে পারলাম স্যার। এবার নেক্সট পার্টটা একটু বলুন তো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কেন? ওটা দেখার জন্য তোমাকে এখানে জুম করতে হবে। তুমি যে এখানে জুম করবে, ইউ উইল সি দ্যাট এই যে ফ্লোরের যে ভেতরে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, এখানে অ্যাটমস আছে, যেখানে পজিটিভ চার্জেস এমনি করে প্রণাম ঘুরছে, রাইট? এখানে ইলেকট্রনস এরকম ভাবে ঘুরছে, এরকম পজিটিভ চার্জ আছে, রাইট? যারা অ্যাটমস, আশা করছি এরকম বুঝতে পারছো। অ্যান্ড এই যেই অবজেক্টটা রেখেছো তুমি, এরো সারফেসটা কাইন্ড অফ আমি একটু জুম করে বানিয়েছি, এরো সারফেসটা কিন্তু দেখলে তুমি কিন্তু এখানেও অ্যাটমস দেখতেই পাবে, রাইট? ইউ উইল সি অ্যাটমস, রাইট? ওকে, এবার কি হবে? এই দুটো অ্যাটমস এর মধ্যে একটা রিপালসিভ ফোর্স হবে, বিকজ নিউক্লিয়াসের চার্জটা বেশি কাইন্ড অফ। তো কি হবে না, দেয়ার উইল বি আ পুশ টাইপ অফ থিং বিকজ অফ দিস ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশনস, যেটার জন্য এই নর্মালটা ইভেন্চুয়ালি অ্যাক্ট করে একটা অবজেক্ট। বুঝতে পেরেছি, একটু আইডিয়া দিয়ে দিলাম, আশা করছি বুঝে গেছো। সিমিলার ওয়েতে নেক্সট যেটা আমরা দেখবো, টেনশন। আচ্ছা, এখানেও টেনশনটা কি হয়ে গেছে না? এ হয়ে গেছে, রাইট? এটাকে কেটে বি করে নেবে, আর এখানে টেনশন। আচ্ছা স্যার, টেনশন বোঝার জন্য আমি সেম লজিক ইউজ করবো। ধরুন এরকম একটা অবজেক্ট আছে আমার কাছে, আর টেনশন আর অলওয়েজ অ্যাক্টেড ইন স্ট্রিংস, মানে আমার কাছে যদি স্ট্রিংস থাকে তাহলে স্ট্রিং এ টেনশন লাগবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি, টেনশন লাগবে। ওকে ওকে ওকে, তাহলে আবার আমি সেম লজিক দেবো। ধরো নাও নিচে কি এমজি লাগা বন্ধ হয়ে গেছে? এমজি লাগা তো বন্ধ হয়নি স্যার। তাহলে স্যার এমজির জন্য তোকে পড়ে যাওয়ার কথা, পড়ছে না কেন? আরে বাবা আগেন একটা ফোর্স নিশ্চয়ই স্ট্রিংটা লাগাচ্ছে, আর এই ফোর্সটাকে আমরা বলি টেনশন। ওকে, আগেন টেনশন ইজ আ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কেন কি হয় না, টেনশনের স্ট্রেচিংস আসে ভেতরে ভেতরে, এন্ড আগেন যে পয়েন্টে কন্ট্যাক্ট হয়েছে ওখানে সার্টেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশনস হয়, যেটার জন্য আমরা বলি টেনশন ইজ অলসো আ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আচ্ছা স্যার, এখানে কি আপনি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার দেখাতে পারবেন? না, বললাম একদম দেখাতে পারবো, অবশ্যই দেখাতে পারবো। এটা ধরো না অবজেক্টটা বানালাম আমি, আর এটা ধরো না আমি আমার ওই রোপটা বানালাম। কোয়াইট অবভিয়াস যে টেনশন কে লাগাচ্ছে? টেনশন লাগাচ্ছে রোপ। হ্যাঁ স্যার, টেনশন তো রোপই লাগাচ্ছে। তার মানে টেনশন এটা হচ্ছে রোপ লাগাচ্ছে, অবজেক্টটাকে উপরে টানছে। আরে বাবা, রোপ যদি এই অবজেক্টটাকে উপরের দিকে টানে, কোয়াইট অবভিয়াস যে অবজেক্টটাও রোপটাকে নিচের দিকে টানবে। আরে হ্যাঁ স্যার, বুঝে গেছি বুঝে গেছি। তাহলে এই দুটো মিলে, এই দুটো ফেলো, দিস টু ফেলোস, এরা কি করবে? এরাই হচ্ছে আমার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। একটা জিনিস দেখো, এখানে
এখানে দেখো নর্মাল আর এমজি এরা দুজন অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার নামে একটু আগেই বলেছিলাম। তাহলে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারগুলো আমরা এখানে কেমন ভাবে দেখাতে পারি ভালো করে দেখবে, একটু বোঝার চেষ্টা করবে। দেখো আমি দু একটা জিনিস বানাচ্ছি, এটা আমি বানাচ্ছি অবজেক্ট, এটা আমি বানালাম টেবিল যেটার উপর রাখা ছিল, আর এখানে একটা বানালাম আর্থ। দিস ইজ দি আর্থ। ভালো করে বুঝবে। আমি বলবো এই অবজেক্টের উপর একটা এমজি লাগাচ্ছে, কে লাগাচ্ছে? আর্থ লাগাচ্ছে। তার মানে আর্থ এমজি দিয়ে অবজেক্টটাকে নিচে টানছে, তাহলে আর্থকে অবশ্যই এমজি দিয়ে উপরে টানবে এই অবজেক্টটা। আচ্ছা ক্লিয়ার। এবার আসছি নর্মালে। নর্মাল কে লাগাচ্ছে? কন্ট্যাক্ট সারফেস। কন্ট্যাক্ট সারফেস একটা নর্মাল এরম লাগিয়ে দিচ্ছে। আচ্ছা স্যার, তাহলে কোয়াইট অবভিয়াস কন্ট্যাক্ট সারফেসের উপর এই অবজেক্টটা একটা নর্মাল লাগাবে। নাও ইউ ক্যান সি দিস থিংস। এই যে রেড দিয়ে যেটা বানালাম এটা হচ্ছে নর্মালের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, আর হোয়াইট দিয়ে যেটা বানালাম সেটা হচ্ছে এমজির অ্যাকশন রিঅ্যাকশন। আই হোপ জিনিসপত্র ক্লিয়ার হচ্ছে, রাইট? আচ্ছা, আর কি বলা যায় টেনশন আর নর্মাল নিয়ে? নর্মাল ইজ আ পুশিং ফোর্স। নর্মাল ইজ আ পুশিং ফোর্স, অ্যাজ ইউ ক্যান সি, রাইট? এটা হচ্ছে একটা পুশিং ফোর্স। মানে যখন তুমি একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের উপর রাখবে, এই অবজেক্টটাকে উপরের দিকে পুশ করবে, আর উপরের অবজেক্টটা এই অবজেক্টটাকে নিচের দিকে পুশ করবে। তো নর্মাল ইজ আ পুশিং ফোর্স। আর টেনশনকে কি বলা যায়? টেনশন ইজ আ পুলিং ফোর্স। দেখতেই তো পাচ্ছ সবকিছু তো আমার চোখের সামনে। পুলিং ফোর্স খুবই সিম্পল একটা ব্যাপার। দড়িটা টানছেই তো, অবজেক্টটাকে টানছে না, তো টেনশন ইজ আ পুলিং ফোর্স, whereas normal is a pushing force. আচ্ছা, নেক্সট টাইপ অফ ফোর্সেস আমরা তাহলে মুভ করি, দ্যাট ইজ নিউক্লিয়ার ফোর্সেস। আচ্ছা স্যার, নিউক্লিয়ার ফোর্সেস একটু বোঝো। নিউক্লিয়ার ফোর্সেস আর বেসিক্যালি প্রেজেন্ট ইন দি নিউক্লিয়াস অফ আ অ্যাটম। একটু বোঝো তো, আর আমাকে একটু বলো, যেটা ধরুন একটা নিউক্লিয়াস বানালাম আমরা। আচ্ছা স্যার, বানালেন নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটনস থাকে। হ্যাঁ স্যার, প্রোটনস থাকে। নিউট্রনস থাকে। ইয়েস স্যার, নিউট্রনস থাকে, প্রোটনস থাকে, এরকম। আচ্ছা স্যার, প্রোটনস কি পজিটিভলি যায়? বলবো একদম, প্রোটনস তো পজিটিভলি চার্জড। স্যার তাহলে এদের দুজনের মধ্যে কি একটা রিপালসিভ ফোর্স লাগছে না? বলবো একদম লাগছে। নিউক্লিয়াস স্টেবল কি করে স্যার? হাউ ইজ দি নিউক্লিয়াস স্টেবল? কোয়াইট অবভিয়াস যে তাহলে যদি এই রিপালশন গুলোকে আমাকে ওভারকাম করতে হয়, তাহলে আই নিড টু अगेन গিভ সাম ফোর্সেস, এন্ড দিস ফোর্সেস আর নোন অ্যাজ নিউক্লিয়ার ফোর্সেস। বোঝা গেছে? এগুলোকে বলা হয় নিউক্লিয়ার ফোর্সেস। আর এই নিউক্লিয়ার ফোর্সেসের জন্য কি হয়? একটা অ্যাটম বাইন্ডেড থাকে। আচ্ছা, মানে নিউক্লিয়াসটা বাইন্ডেড থাকে। ওকে স্যার, তুমি আন্দাজও লাগাতে পারবে না এটা কতটা হাইলি, মানে কতটা পাওয়ারফুল। কখনো অ্যাটম বমের নাম শুনেছো? হিরোশিমা নাগাসাকি? আই হোপ এভরিওয়ান নো দ্যাট কেস। ওখানে কি দেওয়া হয়েছিল? অ্যাটম বম্বস দেওয়া হয়েছিল। অ্যাটম বম্বস কি করে তৈরি হয়? বাই দিস নিউক্লিয়ার এনার্জিজ, নিউক্লিয়ার ফিশন থেকে তৈরি হয়। তো ইউ ক্যান ইমাজিন যে হাউ পাওয়ারফুল আর নিউক্লিয়ার ফোর্সেস। এনিওয়েজ, তো নিউক্লিয়ার ফোর্সেস নিয়ে একটু আমি বলে দিলাম, বেশি খুব একটা দরকার নেই। যখন তুমি ক্লাস 12-এ উঠবে, যখন মডার্ন ফিজিক্স পড়বে, তখন এগুলো তোমার সামনে আবার আনা হয়। আচ্ছা তাহলে উইক ফোর্সেস কি? দেখো আমি আবার তোমাকে বলছি, এই জিনিসটা কিন্তু খুব টেকনিক্যালি নেবে না, একদম ইজি একটা জিনিস ভাবো। যেটা হচ্ছে যে ধরে নাও, আমি তোমাকে বলছি, আগেন আমি বলছি, এটা কিন্তু আমি একদম একটা ভেগ এক্সাম্পল দিচ্ছি। এরকম হয় কি হয় না এটা কিন্তু ট্রু, এরকম হয়, বাট আই এম গিভিং ইউ আ ভেগ এক্সাম্পল। কারণ কি এখন আমি তোমার সামনে বিটা নেগেটিভ দিকে, বিটা পজিটিভ দিকে বললে তুমি কিছু বুঝতে পারবে না। ধরে নাও আমি বললাম যে এখানে একটা আমার প্রোটন আছে, বা ধরে নাও প্রোটন আছে। নাও দিস প্রোটন ইজ কনভার্টিং ইনটু আ নিউট্রন। আর ধরো না এর সঙ্গে আরো কিছু, আমি এখন কিছু বলছি না অ্যান্টি নিউট্রিনো বা নিউট্রিনো নিয়ে, এক্স আর ওয়াই ধরো না এর সঙ্গে রিলিজ হলো। আচ্ছা স্যার, রিলিজ হলো, ওকে ওকে ওকে। তাহলে এই যে জিনিসটা, এই যে প্রসেসটা হওয়ার জন্য দেয়ার উইল বি সাম ফোর্সেস দ্যাট আর রিকোয়ার্ড, এন্ড দিজ আর ডান বাই দিজ ফেলোস উইক ফোর্সেস। বেশি কিছু বলবো না, যেমন বললাম একটু জেনে রাখো যে উইক ফোর্সেস কি হয়। ওকে, এন্ড ফাইনাল যেটা আমরা আজকে পড়ে আজকের লেকচার কনক্লুড করবো, দ্যাট ইজ ক্লাসিক্যাল ফিজিক্স অ্যান্ড কোয়ান্টাম ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স কি হয়? যখন পার্টিকেলের সাইজ ইজ কোয়াইট বিগ, মানে খুব বেশি বড় না হলো, কোয়াইট অবজারভেবল অ্যান্ড কোয়াইট বিগ। তাহলে কোয়ান্টাম ফিজিক্স কখন অ্যাপ্লাই হয়? যখন পার্টিকেলের সাইজ একটু ছোট হয়। মানে আমি কি বলবো, যখন পার্টিকেলের সাইজ যখন গ্রেটার দ্যান 10⁻⁻⁶ মিটার, তখন আমরা কি করব? তখন আমরা ক্লাসিক্যাল ফিজিক্স দেখি। আর যখন আমার পার্টিকেলের সাইজ যখন লেস দেন 10⁻⁻⁶ মিটার হয়ে যায়, তখন আমরা কোয়ান্টাম ফিজিক্স দেখি। আচ্ছা,
খুব মজার একটা ব্যাপার এই কোয়ান্টাম ফিজিক্স, যেটাই তোমরা পরে পড়বে। কোয়ান্টাম তো পড়বে না, বাট মডার্নে নিশ্চয়ই এইসব জিনিসগুলো টেস্ট তোমাদেরকে দেওয়া হবে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং কাইন্ড অফ থিং, রিলেটিভিস্টিক মেকানিক্স অ্যান্ড অল দোজ থিংস আর ভেরি ইন্টারেস্টিং। এনিওয়েজ, তো আই হোপ তোমার ভিডিওটা ভালো লেগেছে। আর ম্যাথামেটিক্যাল ক্লাসেসে যেই কোচিং দেওয়া হচ্ছে জলদি জলদি এনরোল করো, নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবে। থ্যাংক ইউ।